বিবিসি বাংলা। এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, কুমিল্লায় 103.6। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। শেষ বিশ্ব সংবাদ। পেনসিলভেনিয়া থেকে আজই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের আরও কিছু ফলাফল আসতে পারে। এই রাজ্যে জয় পেলেই পরবর্তী প্রেসিডেন্ট হবেন জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন ফলাফলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। যেই জয়লাভ করুন, যুক্তরাষ্ট্রের দিক থেকে বাংলাদেশ কি প্রত্যাশা করতে পারে, শুনবেন ফোন ইন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ। ঘটনা ঘটে যাওয়ার পরে সরকার এবং প্রশাসন তখন সক্রিয় হয়, যে সক্রিয়তার আমরা কোনো মানে বুঝি না। আমরা কখনো প্রতিরোধ করতে দেখি নাই, বিচারহীনতার সংস্কৃত আছেই। এসব নিয়েই শুরু হচ্ছে বিবিসি বাংলার প্রবাহ। অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, মিজানুর রহমান খান। এই অধিবেশন আপনারা রেডিওতে FM প্রচার তরঙ্গ ছাড়াও ইন্টারনেটে শুনতে পাচ্ছেন বিবিসি বাংলার ওয়েবসাইট থেকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বলেছেন দায়িত্ব গ্রহণের জন্য তিনি জনগণের ম্যান্ডেট পেয়েছেন এবং বিজয়ের কাছাকাছি পৌঁছে গেছেন। প্রচারণা দলের সদর দপ্তরে দেওয়া ভাষণে তিনি নিজেকে শুধু নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করতে বাকি রেখেছেন। মিস্টার বাইডেন বলেছেন তিনি যে জিততে চলেছেন সেটা পরিষ্কার। যে 4টি রাজ্যের ফলাফল যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট কে হবেন সেটা নির্ধারণ করবে, সেগুলোতে তিনি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জো বাইডেনকে নির্বাচনে বিজয়ী দাবি না করতে সতর্ক করে দিয়ে বলেছেন আইনি প্রক্রিয়া মাত্রই শুরু হয়েছে। বিস্তারিত জানাতে টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী পুলক গুপ্ত। পুলক, নির্বাচনের পর 4 দিন পার হয়ে গেল, কিন্তু এখনও আমরা জানি না কে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। তো সবশেষ ফলাফল কি জানতে পারছেন? মিজান, 6টি রাজ্যে, মোট 6টি রাজ্যে, জর্জিয়া, নেভাদা, আরিজোনা, পেনসিলভানিয়া, আলাস্কা এবং নর্থ ক্যারোলাইনা, এই 6টি রাজ্যে ভোট গণনা এখনো চলছে। এর মধ্যে আলাস্কা আর নর্থ ক্যারোলাইনায় শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন, বাকি 4টিতেই জো বাইডেন এগিয়ে আছেন। জর্জিয়া রাজ্যে তিনি এগিয়ে আছেন 7,000-এর বেশি ভোটে, নেভাদায় বাইডেন এগিয়ে আছেন 22,000-এর বেশি ভোটে, আরিজোনায় এগিয়ে আছেন 29,000-এর বেশি ভোটে এবং পেনসিলভানিয়ায় তিনি এগিয়ে আছেন 28,000-এরও বেশি ভোটে। তো পেনসিলভানিয়াতে যদি মিস্টার বাইডেন জিতে যান তাহলে তিনি 20টি ইলেকটোরাল ভোট পাবেন এবং তার ফলে তার মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা 270 ছাড়িয়ে যাবে এবং তিনি নির্বাচিত হয়ে যাবেন। এখন পর্যন্ত মিস্টার বাইডেন 253টি এবং ট্রাম্প 214টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করেছেন। বাইডেনের দরকার হবে আর মাত্র 17টি ইলেকটোরাল ভোট। এই 4টা রাজ্যের যে কোনো দুটোতে জিতলেই তিনি তা পেয়ে যাবেন। অন্যদিকে মিস্টার ট্রাম্পকে মোট 56টি ইলেকটোরাল ভোট পেতে হবে, তার জন্য তাকে পেনসিলভানিয়া সহ 4টি রাজ্যে জিততে হবে, যা বেশ কঠিন বলেই অন্তত এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে প্রবণতা তাতে মনে হচ্ছে। তো এরকম অবস্থার মধ্যেই জো বাইডেন তো বলেছেন যে তিনি আমেরিকার জনগণের ম্যান্ডেট পেয়ে গেছেন। হ্যাঁ, তিনি বলেছেন যে তিনি জনগণের ম্যান্ডেট পেয়েছেন, কিন্তু তিনি সরাসরি নির্বাচনে জয়লাভ করেছেন এমন কথা এখন পর্যন্ত বলেননি। কিন্তু তিনি যেটা বলছেন যে তিনি 3 শতাধিক ইলেকটোরাল ভোট পাবেন বলে আশাবাদী এবং তিনি প্রায় 7,40,00,000 লোক তার পক্ষে ভোট দিয়েছে বলে তিনি বলছেন, যে যা কোনো মার্কিন নির্বাচনে এ পর্যন্ত হয়নি। তিনি বলেছেন যে করোনা ভাইরাস মহামারী, অর্থনৈতিক সমস্যা, জলবায়ু পরিবর্তন, এগুলো মোকাবেলা এবং আমেরিকান সমাজের যে কাঠামোগত বর্ণবাদ সেটা দূর করা, এগুলোর জন্য তিনি যে অঙ্গীকার করেছিলেন সেই জন্যই ভোটাররা তাকে ভোট দিয়েছেন। অন্যদিকে মিস্টার ট্রাম্পের শিবিরে বেশ একটা ক্ষুব্ধ এবং পরিস্থিতি বিরাজ করছে। মিস্টার ট্রাম্পের মেজাজ ভালো নেই বলে জানা যাচ্ছে এবং তিনি তো আইনি ব্যবস্থার কথা বলেইছেন, যেটা তিনি আপনি শুরুতেই বলেছেন। তো তিনি যদি ফল মেনে না নেন তাহলে পরিস্থিতি কি দাঁড়াতে পারে? এটাতে
তিনি বলছেন যে তিনি পরাজয় স্বীকার করবেন না, কিন্তু বিশ্লেষকরা বলছেন যে তাতে আসলে কিছু এসে যায় না, কারণ পরাজয় স্বীকার করা না করা এটা হচ্ছে একটা আনুষ্ঠানিক সৌজন্য মাত্র, রাজনৈতিক সৌজন্য, এটার কোনো আইনি ভিত্তি নেই। তো এখন ফলাফল যদি আনুষ্ঠানিক হয়ে যায় এবং ইলেকটোরাল কলেজের ভোটগুলো হয়ে যায়, 20শে জানুয়ারি নতুন প্রেসিডেন্ট তাহলে শপথ নেবেন এবং মিস্টার ট্রাম্পকে তখন কার্যত হোয়াইট হাউস ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো এখন তিনি বলছেন যে তিনি যে ডাক যোগে দেয়া যে সমস্ত ভোট সেগুলোতে ব্যাপক জালিয়াতি হয়েছে। তার ছেলে এবং আইনজীবী রুডি জুলিয়ানি ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে মামলা করতেন। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন যে এসব মামলাগুলো আদালতে খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে হ্যাঁ, এখানে কিছু সমস্যার সম্ভাবনা রয়েছে, কিছু জটিল আইনি চিত্র, সেটা আমি সংক্ষেপে আপনাকে বলছি। যে যেমন যদি ইলেকটোরাল কলেজ যারা নির্বাচিত হচ্ছেন পপুলার ভোটের মাধ্যমে মার্কিন নির্বাচনী পদ্ধতিতে, সেই ইলেকটোরাল কলেজে যারা থাকবেন তা নির্ধারণ করে রাজ্যগুলো, এবং তারা যদি পপুলার ভোট অনুযায়ী ভোট না দেন তাহলে একটা জটিলতা তৈরি হতে পারে। তখন হয়তো কংগ্রেস বলবে যে প্রতিটি রাজ্যের একটি করে ভোট, এই নিয়মে রাজ্য প্রতিনিধিরা ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারেন, এবং সেক্ষেত্রে এখন 50টা অঙ্গরাজ্যের মধ্যে 26টিতে রিপাবলিকান মেজরিটি আছে। ফলে সেই হিসাবে তাদের ভোটে প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে রয়ে যেতে পারেন। কিন্তু এটা হবে কিনা এটা নির্ভর করে রিপাবলিকান পার্টির উপরে, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের উপরে, যে তারা ভোটারদের রায়কে অগ্রাহ্য করে এরকম কিছু হতে দেবেন কিনা। তাছাড়া ওই ধরনের কোনো সাংবিধানিক সংকট যদি তৈরি হয় তাহলে অস্থিরতা, সহিংসতা এগুলো দেখা দিতে পারে, এরকম আশঙ্কাও অনেক বিশ্লেষক করেছেন। ধন্যবাদ পুলক। আমেরিকার নির্বাচনের সর্বশেষ ফলাফল শুনছিলেন সহকর্মী পুলক গুপ্তের কাছে। এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেন যিনি জয়লাভ করুন, যুক্তরাষ্ট্রের দিক থেকে বাংলাদেশ কি প্রত্যাশা করতে পারে বলে আপনার মনে হয়? এ বিষয়ে আর কিছুক্ষণ পরেই শুনবেন ফোন ইন। বাংলাদেশের দিনাজপুর, কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় ধর্মীয় অবমাননার গুজব তুলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন ও তাদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে আজ দেশজুড়ে গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এ সময় তারা সংখ্যালঘু সুরক্ষায় আইন প্রণয়ন সহ জাতীয় সংখ্যালঘু কমিশন, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবি জানান। বিচারহীনতার দীর্ঘসূত্রিতার জন্য বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়ে আসছে বলে তারা অভিযোগ করেছেন। তবে সরকার বলছে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতিতে চলছে। ঢাকা থেকে আরও জানাচ্ছেন সঞ্জনা চৌধুরী। ফ্রান্সের একটি গণমাধ্যমে নবীর কার্টুন ছাপার প্রতিবাদে বাংলাদেশ সহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোয় বিক্ষোভ অব্যাহত রয়েছে। ফ্রান্সের এই ঘটনাকে ঘিরে বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ এনে তাদের নানাভাবে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে বলে ক্ষোভ জানায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এর প্রতিবাদে আজ ঢাকা, চট্টগ্রাম সহ বাংলাদেশের 47টি জেলা, উপজেলা, মহানগর ও বিভাগীয় সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। ওই সমাবেশ থেকে সংখ্যালঘু সুরক্ষায় আইন প্রণয়ন সহ জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবি জানান সংস্থাটির সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। সরকার প্রশাসনের সামনে নাকের ডগায় ঘটনাগুলো ঘটছে। ঘটনা ঘটে যাওয়ার পরে সরকার এবং প্রশাসন তখন সক্রিয় হয়, যে সক্রিয়তার আমরা কোনো মানে বুঝি না। আমরা কখনো প্রতিরোধ করতে দেখি নাই। বিচারহীনতার সংস্কৃতি তো আছেই। আজকে যদি এরা বিচারের আওতায় আসতো তাহলে জাতি জানতে পারতো এরা কারা, কি অবস্থায় আছে। তাহলে এই যে দুষ্কৃতকারীদের এইভাবে তো তারা আশ্রয় প্রশ্রয় পাচ্ছে, এবং আমরা সব সরকারের ক্ষেত্রে প্রায় একই রকমের দৃষ্টিভঙ্গিটা আমরা দেখছি। ধর্ম অবমাননার অভিযোগ তুলে সম্প্রতি কুমিল্লার মুরাদনগর ও দিনাজপুরের পার্বতীপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে স্থানীয়রা সংখ্যালঘুদের বাড়ি ও তাদের মন্দিরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। তবে গুজবের জেরে সবচেয়ে নৃশংস ঘটনা ঘটেছে লালমনিরহাটে। গত সপ্তাহে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে উত্তেজিত জনতা এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করে লাশ পুড়িয়ে দেয়। ওই ব্যক্তি সংখ্যালঘু সম্প্রদায়ের না হলেও গুজবের জেরে এমন একের পর এক ঘটনায় উদ্বেগ জানিয়েছেন মিস্টার দাশগুপ্ত। কিন্তু সরকার এক্ষেত্রে নীরব ভূমিকায় আছেন বলে তিনি অভিযোগ করেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। আমরা একেবারেই
জিরো টলারেন্স। কারণ আমাদের সংবিধানে আছে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, এই লক্ষ্যে আমরা কাজ করছি। ধর্মীয় সম্প্রীতি বাধাগ্রস্ত করে যারা, তারা কিন্তু মৌলবাদী গোষ্ঠী। তাদের বিরুদ্ধে শুধু সরকার বা আদালত না, আমাদের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে, তাহলে এই জায়গা থেকে পরিত্রাণ পাবো। কাজে এখানে বিচারের যে দীর্ঘসূত্রিতা, এটা আলোচনার সুযোগ আছে। চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত 7 মাসে 17 জন ব্যক্তি সাম্প্রদায়িক হামলার শিকার হয়ে মারা গেছেন বলে পরিসংখ্যান তুলে ধরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ওই পরিসংখ্যান অনুযায়ী ধর্ষণ, গণধর্ষণ, নির্যাতন, অপহরণের শিকার হয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের 53 জন। এছাড়া মন্দিরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের অন্তত 23টি ঘটনা ঘটেছে। বসতভিটা, জমিজমা ও শ্মশান থেকে উচ্ছেদের ঘটনা ঘটেছে 26টি। এছাড়া 7 জনকে জোরপূর্বক ধর্মান্তর করা হয়েছে বলেও পরিসংখ্যানে উঠে আসে। বাংলাদেশে যে কোনো ধর্ম অবমাননার অভিযোগে শাস্তির বিধান থাকলেও সংখ্যালঘু সম্প্রদায় এক্ষেত্রে অনেকটাই কোণঠাসা বলে জানিয়েছেন মানবাধিকার কর্মী নূর হক লিটন। তার মতে, বিচারের ক্ষেত্রে এখনও রাজনৈতিক স্বার্থ বিবেচনা করা হয়। আমাদের দেশে আইন থাকার পরেও সে আইনগুলির যথাযথ প্রয়োগের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা কোনো একটা ধর্মীয় গোষ্ঠীকে অসন্তুষ্ট করতে চাই না বলে অনেক সময় আমাদের আইন প্রয়োগের ক্ষেত্রে শৈথিল্যতা, এই শৈথিল্যতার সুযোগে অপরাধীরা অপরাধ করে যায়। যতগুলো এখন পর্যন্ত গত 5 বছরের যে ধরনের ঘটনাগুলি ঘটেছে তার চূড়ান্ত সমাপ্তি হয়নি। ফলে সমাজে বিচারহীনতার যে সংস্কৃতি সেটা কিন্তু বহমান রয়েছে। সেটিও এক ধরনের বাধা হিসাবে বিবেচিত হয় এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অব্যাহত নির্যাতনের কারণে তাদের সংখ্যা ক্রমেই কমে আসছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। দেশভাগের পরেও 1951 সালের শুমারি অনুযায়ী বাংলাদেশের সংখ্যালঘুদের সংখ্যা ছিল পুরো জনসংখ্যার 23.1%। 2011 সালের শুমারিতে সেটা কমে 9.6% দাঁড়ায়। গত 19 বছরে এই সংখ্যা আরও কমেছে বলে মনে করেন বিশ্লেষকরা। ঢাকা থেকে সঞ্জনা চৌধুরী। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে মানসী বড়ুয়ার কাছে বিশ্বের আরও কিছু খবর। মিয়ানমারে আগামীকাল রবিবারে সাধারণ নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে এতে অং সান সুচি দ্বিতীয় মেয়াদে জয়লাভ করবেন। বলা হচ্ছে তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি ক্ষমতা ধরে রাখতে পারবে মনে করা হলেও দলটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। লাখ লাখ মুসলিম রোহিঙ্গা যারা 3 বছর আগে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে গেছে, তারা এখনও মিয়ানমারে ফিরে যেতে পারেনি। সংযুক্ত আরব আমিরাত বলেছে, দেশটিতে কোনো নারী বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে জড়ালে তাকে পরিবারের সম্মান রক্ষার জন্যে তথাকথিত অনার কিলিং বলে যে হত্যা করা হয়, তারা এখন থেকে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। সরকার বলেছে, এ ধরনের হত্যার ক্ষেত্রে আইনের যে বিধান ব্যবহার করে আদালত মৃদু সাজা দেয়, সেই আইনটি বাতিল করা হবে। তথাকথিত অনার কিলিংকেও অন্য সব হত্যাকাণ্ডের মতো বিবেচনা করা হবে। আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি পরিকল্পিত গাড়ি বোমা হামলায় দেশটির একজন সুপরিচিত টেলিভিশন উপস্থাপক সহ 3 জন নিহত হয়েছে। ইয়ামা সিয়াওয়াশ নামে এই উপস্থাপক আফগানিস্তানে জনপ্রিয় তোলো টিভি চ্যানেলে কাজ করতেন। সম্প্রতি তিনি দেশটির কেন্দ্রীয় ব্যাংকে কমিউনিকেশন ডিরেক্টর হিসাবে যোগ দিয়েছেন। আফগানিস্তানে সম্প্রতি বেশ কয়েকজন সাংবাদিক এবং সরকারি কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে সরকার বিলুপ্ত করে একটি অন্তর্বর্তী প্রশাসন বসানোর পক্ষে দেশটির পার্লামেন্ট ভোট দিয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবিই আহমেদের সাথে উত্তরাঞ্চলের নেতাদের দীর্ঘ বিরোধ সাম্প্রতিক সময় সহিংসতায় রূপ নিয়েছে। জার্মানিতে ফ্যাসিবাদ বিরোধী এক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে লাইপজিগ শহরে বিক্ষোভ চলাকালে চরম বামপন্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এর আগে পুলিশ 25 বছর বয়সী লিনা ইকে গ্রেফতার করে এবং সরকারি কৌঁসুলিরা তার বিরুদ্ধে অপরাধমূলক তৎপরতায় জড়িত থাকার অভিযোগ এনেছেন। সোশ্যাল মিডিয়াতে নিজের নগ্ন ছবি শেয়ার করার পর ভারতীয় সুপার মডেল এবং অভিনেতা মিলিন্দ সুমনের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। 90-এর দশকের এই জনপ্রিয় তারকা তার জন্মদিন উপলক্ষে ছবিটি পোস্ট করেছিলেন, যাতে দেখা যাচ্ছে গোয়া সমুদ্র সৈকতে তিনি নগ্ন হয়ে দৌড়ে যাচ্ছেন, যার ক্যাপশনে নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন 55 বছর এবং দৌড়ে চলেছি। মানসী বড়ুয়া। এবারে ফোন ইন, তার জন্যে আপনাদের ঢাকা স্টুডিওতে নিয়ে যাচ্ছি। সেখান থেকে আপনাদের ফোন গ্রহণ করবেন আকবর হোসেন, সহকর্মী আকবর হোসেন। মিজান, ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের ফোন ইনের বিষয় হচ্ছে আমেরিকার নির্বাচন এবং এই প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল জানা যাবে
আগামী কয়েকদিনের মধ্যেই, এবং এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন যিনিই জয়লাভ করুন, যুক্তরাষ্ট্রের দিক থেকে বাংলাদেশ কি প্রত্যাশা করতে পারে, এটা নিয়েই আজকের ফোন ইনের বিষয়। শুরুতে কথা বলবেন সাবরিনা সুপ্তি, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে। আমি মনে করি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের মূল প্রত্যাশার যে জায়গা, সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে চাপ সৃষ্টি করা এবং এর জন্য বিশ্ব জনমত গড়ে তোলা। দ্বিতীয়ত, বিশেষ যে বাণিজ্যিক সুবিধা বা জিএসপি সুবিধা যেটা বাংলাদেশ হারিয়েছিল, সেই সুবিধা ফিরে পাওয়ার প্রত্যাশাও কিন্তু বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে করছে। এবং তৃতীয়ত, উচ্চশিক্ষার ক্ষেত্রে বাইডেন যে অঙ্গীকার করেছে তার নির্বাচনী ইস্তেহারে, যেটা আমরা লক্ষ্য করেছি, সে যে উচ্চশিক্ষিত যে গ্রাজুয়েট রয়েছেন তাদেরকে নিজের দেশের নাগরিকত্ব দিয়ে দেশ সেবায় নিয়োজিত করা, এবং এই অঙ্গীকার যদি বাস্তবায়নের প্রত্যাশাও কিন্তু বাংলাদেশ আমেরিকার কাছে করছে। এবং এটি যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের শিক্ষার্থী গবেষক যারা রয়েছে তাদের জন্য একটু বড় পাওয়া হবে বলে আমি মনে করি। তাই সর্বোপরি আমি এটাই বলবো যে এই সমস্যাগুলো সমাধানের প্রত্যাশা কিন্তু বাংলাদেশ আমেরিকার কাছে করছে, এবং এটাও আশা রাখছে যে আমেরিকা এই সমস্যাগুলোর সমাধানে এগিয়ে আসবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে সাবরিনা সুপ্তি। ফারহানা রাইসা, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। আমেরিকা একটি বৃহৎ শক্তিশালী রাষ্ট্র, সেটা আমরা সবাই জানি, এবং প্রেসিডেন্ট যেই হোক না কেন, বাংলাদেশের এক্সপেকটেশনের জায়গা যেটা হতে পারে বলে আমি মনে করি, বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে অর্থাৎ বাংলাদেশের সাথে আমেরিকার যে ব্যবসা বাণিজ্যগুলো হয়, শুল্কমুক্ত বাণিজ্যের সুযোগ প্রদান করা, এবং পানি বন্টন সমস্যা যেটা বাংলাদেশ দীর্ঘদিন ধরে সম্মুখীন, এই ব্যাপারটা সুষ্ঠু সমাধানের মাধ্যমে যাতে আমেরিকা মধ্যস্থতা প্রয়োগ করতে পারে, এ ব্যাপারে আমি আমেরিকার আশা করি। এবং রোহিঙ্গা সংকট যে সমস্যাটা, যেটা আমেরিকা পারে এটা চাপ সৃষ্টির মাধ্যমে, অর্থাৎ আন্তর্জাতিক চাপ সৃষ্টির মাধ্যমে এই সমস্যাটা সমাধান করতে পারে, এবং দক্ষিণ এশিয়ার যে দেশসমূহ আছে তাদের ভিতর শান্তি ও বন্ধুত্বপূর্ণ সমস্যার সম্পর্ক বজায় রাখার জন্য আমেরিকা সুনজর কামনা করি। সর্বোপরি এটাই বলবো যে প্রেসিডেন্ট যেই হোক না কেন, বিশ্ব শান্তি ও ভ্রাতৃত্ববোধ সম্পর্ক যাতে বজায় রাখি, এবং বাংলাদেশের সাথে যাতে সমস্ত দেশের সম্পর্ক যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে থাকে সবকিছু, সে ব্যাপারে যাতে আমেরিকার কি নজর প্রদান করেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ফারহানা রাইসা। আশরাফ আলী রংপুর থেকে যোগ দিচ্ছেন। ধন্যবাদ বিবিসিকে। আমি আশরাফ আলী বলছিলাম। মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান আন্তর্জাতিক মণ্ডলে খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ, বিশেষ করে তার অর্থনৈতিক শক্তি এবং সামরিক ক্ষমতা, এবং ব্যাট পাওয়ার কান্ট্রি হিসাবে সে পুরা বিশ্বেই তার অবদান এবং বিভিন্ন কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। দ্বিপাক্ষিক সম্পর্ক হিসাবে মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সাথে যে সম্পর্ক, বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক, জিএসপি সুবিধাটা, সেই জিএসপি সুবিধাটা রানা প্লাজা ধসের পর থেকে এখনো পাচ্ছি না। তো আমরা যদি সেখানে জিএসপি সুবিধার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা যদি এখানে লবিং করতে পারি এবং আলোচনা এবং তাদের সাথে বিভিন্ন কনফারেন্সের মাধ্যমে, তাহলে আমাদের বিশাল একটা অর্থনৈতিক সুবিধা আমরা পেয়ে যাবো। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে সবচেয়ে বেশি আমরা পোশাক শিল্প রপ্তানি করে থাকি। যেখানে ভিয়েতনাম সে করমুক্ত সেই পোশাক শিল্প রপ্তানি করতে পারছে, সেখানে বাংলাদেশ পাচ্ছে না। সেক্ষেত্রে যদি আমরা টিকফা সহ অন্যান্য যে চুক্তিগুলো আছে, বাণিজ্য চুক্তিগুলা, সেগুলোকে যে রিভাইভ করতে পারি, পুনরায় যে সচল করতে পারি, তাহলে আমাদের বর্তমানে 5/1 অর্থাৎ 1/5 আমরা রপ্তানি করে থাকি যুক্তরাষ্ট্রে। মিস্টার আশরাফ আলী, শুনতে পাচ্ছেন আপনি? শুনতে পাচ্ছি, হ্যাঁ বলুন। এবং সাথে সাথে মনে করি সেই রপ্তানি যে পরিধিটা, সেই পরিধিটা আমাদের বেড়ে যাবে। এবং যদি হ্যালো, হ্যাঁ জি আশরাফ আলী বলুন আপনি, আমি শুনতে পাচ্ছি। পাশাপাশি হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। পাশাপাশি এটাও আমি মনে করি যে আমাদের আশরাফ আলী, আপনার কথা আমরা ভালো বুঝতে পারছি না, এখানে নেটওয়ার্ক খুব একটা ভালো নেই, শ্রোতাদের শুনতে অসুবিধা হচ্ছে এবং সেই জন্য দুঃখ প্রকাশ করছি। যাক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবারে হোসনে জান্নাত শম্পা, টাঙ্গাইল থেকে। জি বলছি, বলুন। আসলে ডোনাল্ড
ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন আমরা তার কার্যক্রম অনেকেই দেখেছি। তো তার একটা যেটা নেগেটিভ সাইড ছিল সেটা হচ্ছে অভিবাসন নীতি। এর কারণে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পরিমণ্ডলে যেমন সাংস্কৃতিক অর্থনীতিতে যেসব পরিমণ্ডলের লোক ছিল তাদের অনেকেই কিন্তু দেশ ছাড়তে হচ্ছে। অনেকেই কিন্তু বিভিন্ন অভিবাসন নীতির কারণে দেখা যাচ্ছে কি প্রায় 4,000-এরও বেশি শিশুকে তাদের বাবা মা ছাড়া কিন্তু হতে হয়েছে। এমনকি আমরা অনেকেই আরো দেখেছি যে অনেকে কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু অনেকেরই কিন্তু নাগরিকদের সংখ্যা কমেও গেছে। তার কারণে হচ্ছে দেখা যাচ্ছে যে পররাষ্ট্র বিভিন্ন ফরেনিয়ার যারা ছিল। বাংলাদেশের এতে কি সুবিধা অসুবিধা হবে এই প্রেসিডেন্ট নির্বাচনে? যেই প্রেসিডেন্ট নির্বাচিত হন, বাংলাদেশ কি আশা করতে পারে? বাংলাদেশ যেটা আশা করতে পারে, যেমন আমি যে ইস্যুটা বলতে চাচ্ছি যে আপনার হচ্ছে বাংলাদেশের কিন্তু অনেক স্টুডেন্ট আছে যাদের একদম ড্রিম থাকে যে আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করার ইচ্ছে পোষণ থাকে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই সুযোগটা কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছে উনি প্রেসিডেন্ট থাকা অবস্থায়। কিন্তু আমরা বাইডেনের কাছে আশা করতে পারি যে সে এদিকে পজিটিভ হবে। তিনি এদিক থেকে বাংলাদেশকে অনেকটাই ডোনাল্ড ট্রাম্প যেটা না করে দিয়েছিল, যে নীতি যে রেস্ট্রিকশন করা দিয়েছিল, আশা করি বাইডেন সেই জিনিসগুলো দিবে না, সেগুলো উইথড্র করে নেবে। এতে কিন্তু বাংলাদেশে অনেক মেধাবী স্টুডেন্ট আছে যারা ওই দেশে তাদের ইচ্ছে মতো নিজেকে গড়ে নিতে পারবে, নিজের চিন্তা ভাবনাকে আরো উন্নত করতে পারবে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, শেষ করুন। বলতে পারে। হ্যাঁ, আমি আরেকটা ইস্যু রাখতে পারি, যেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যুটা। এক্ষেত্রে কিন্তু কিছুদিন আগে যেটা হচ্ছে ৭৫তম সম্মেলন যেটা হয়েছিল জাতিসংঘে, সেখানে কিন্তু মার্কিন দূত মিল্কি হ্যালি তিনি কিন্তু বলেছিলেন যে রোহিঙ্গাদের যারা হত্যা করেছে গণহত্যা তদন্তের মাধ্যমে, যে তিনি বলেছিলেন যে রোহিঙ্গাদের গণহত্যার সঠিক তদন্ত করে তাদের সঠিক মূল্যায়ন করে বিচার করা। এতে কিন্তু মার্কিন জাতিসংঘের যে মহাসচিব ছিলেন তিনি কিন্তু সম্মতি পোষণ করেছে, তিনি তার মতের সাথে একমত পোষণ করেছেন। আপনি বলতে চাচ্ছেন যে রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট একটা ভূমিকা রাখবেন, আচ্ছা, ধন্যবাদ আপনাকে মিস শম্পা। এবারে রঞ্জিনা খাতুন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। ধন্যবাদ। আমরা জানি যে বাংলাদেশ বিদেশে যা রপ্তানি করে তার 1/5 হয় সম্পূর্ণ হয় যুক্তরাষ্ট্রে। আবার আরেকদিক থেকে বিবেচনা করা যায় যে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগকারী এবং কৌশলগত সামরিক মিত্র হিসেবে কিন্তু যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট যিনি নির্বাচন হোক না কেন যুক্তরাষ্ট্রে, আমাদের বাংলাদেশের প্রত্যাশা থাকবে বাণিজ্য ক্ষেত্রে জিপিএস সুবিধা, বিশেষ করে ওই রানা প্লাজা ধসের পর যে জিপিএস সুবিধা যে আমাদের ছিল প্রত্যাহার করা হয়েছিল, জিএসপির কথা বলছেন? জিএসপি সুবিধা হচ্ছে পুনর্বহাল থাকবে এবং যুক্তরাষ্ট্রের বাজারে ভিয়েতনামের মতো শুল্কমুক্ত প্রবেশাধিকার থাকবে। এবং ডোনাল্ড ট্রাম্পের নীতি তো ছিল অভিবাসী বিরোধী। সেক্ষেত্রে আমার মনে হয় যে জো বাইডেন যদি ক্ষমতায় আসে তাহলে এক্ষেত্রে আমরা আশা করতেই পারি যে তিনি বৈধ অভিবাসনে উদারতা পোষণ করবে। এবং আরেকটা দিক আমরা প্রত্যাশা করতে পারি যে রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে যুক্তরাষ্ট্রের আমরা শক্ত অবস্থান দেখতে চাই। তারপর আমার কাছে যেটা মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প তো বাণিজ্য ক্ষেত্রে একটু সংরক্ষণবাদী, একটু না অনেক সংরক্ষণবাদী। সেক্ষেত্রে আমার মনে হয় যে ট্যারিফ বা শুল্ক কাঠামোর যে পরিবর্তন হবে পোশাক শিল্পে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু জো বাইডেন যদি ক্ষমতায় আসে তাহলে আমরা একটু ধারণা করতে পারি যে ট্যারিফ বা শুল্ক কাঠামো কিছুটা হলে পরিবর্তন হবে এবং বাংলাদেশের জন্য এটা পোশাক শিল্পের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমি মনে করি। আপনি যে কয়েকটা কথা বলছেন বাণিজ্যের পাশাপাশি আরেকটা কথা বলছেন রোহিঙ্গা সংকট, এবং আপনার আগে যারা কথা বলেছেন তারা সবাই এই রোহিঙ্গা সংকটের বিষয়টি উল্লেখ করেছেন। অর্থাৎ দেখা যাচ্ছে সবাই মনে করছেন যে এই রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটা বড় ধরনের সংকট এবং যুক্তরাষ্ট্র হয়তো এখানে একটা ভূমিকা রাখবে, কিন্তু আদৌ কি রাখতে পারে প্রেসিডেন্ট যেই হোক না কেন? আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় যে আগে যেরকম বাংলাদেশের প্রতি যেমন ডোনাল্ড ট্রাম্পের সময় আমরা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেরকম একটা ইতিবাচক দিক কিন্তু লক্ষ্য করিনি।
যে তিনি বাংলাদেশের জন্য একটু ইতিবাচক দিক বয়ে নিয়ে আসছে, এরকম কিন্তু দেখিনি। নেতিবাচকটাই অনেকটা চোখে পড়ছে। কিন্তু এখন যে নতুন করে যে যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট নির্বাচন হবে, আমার মনে হয় যে কিছুটা হলে তারা বাংলাদেশের প্রতি একটু উদার হবেন এবং রোহিঙ্গা বিষয়টাকে আন্তর্জাতিক মানে জাতিসংঘে তারা এটা মীমাংসা করবে বলে আমার মনে হয়। মানে কিছুটা আশাবাদী, তাদের প্রশাসনের উপর আশাবাদী, কারণ তাদের নির্বাচন নিয়ে তো পুরো বাংলাদেশ একদম তাদের দিকে এই বিষয়গুলো নিয়েই কিন্তু মানে হয়ে আছে, যে তাকাই আছে যে তারা এটার একটা সমাধান খুঁজে দিবে বলে আমরা আশা ব্যক্ত করতে পারি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে রঞ্জিনা খাতুন। এবারে মমো সরকার মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন। মমো সরকার শুনতে পাচ্ছেন? তার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। চাঁদপুর থেকে যোগ দিবেন মফিজুর রহমান। জি ধন্যবাদ বিবিসি বাংলাকে। প্রথমত আমি বলতে চাই রোহিঙ্গা ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচনে যে ফলাফল আমরা দেখতে পাই তাতে মনে হয় জো বাইডেন নতুন করে সরকার গঠন করতে যাচ্ছে। তাহলে বাংলাদেশের প্রত্যাশার পরিমাণ একটু বেশি করতে পারি, বিশেষ করে রোহিঙ্গা ইস্যু নিয়ে। রিপাবলিকান সরকার বা ট্রাম্প যতটা কঠোর নীতি প্রয়োগ করে চীনের প্রতি, বা আমার মনে হয় যে বাইডেন সরকার, নতুন যে সরকার আসছে ডেমোক্রেটিক, তারা চীনের প্রতি এতটা কঠোর নীতি প্রয়োগ করবে না। কারণ হচ্ছে মিয়ানমার সরকারের সাথে চীনের যে একটা সুসম্পর্ক আছে, সেখানে চীনের সাথে এবং যুক্তরাষ্ট্রের যে নতুন সরকার তাদের সাথে বাংলাদেশ সরকার যদি একটু নতুন ভাবে বোঝাপড়া তৈরি করে, তাহলে রোহিঙ্গা যে প্রত্যাবর্তন বা মিয়ানমারে ফেরত পাঠানো, সেখানে একটা বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা বা নিতে পারে নতুন সরকারের সাথে এই বোঝাপড়ার মাধ্যমে। যেখানে চীন এবং যুক্তরাষ্ট্র দুইটাই শক্তিশালী রাষ্ট্র, তাদের সাথে যদি বাংলাদেশ সরকার নতুন করে বোঝাপড়া না করতে পারে, তাহলে বিশেষ করে রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তন বা মিয়ানমারে পাঠানো বাংলাদেশ সরকারের জন্য অনেকটা কঠিন হয়ে যাবে। তো আমার প্রত্যাশা এখানেই বেশি যে চীনের সাথে বিগত যে যুক্তরাষ্ট্রের যে সরকার ছিল বা চীনের সরকারের সাথে তাদের এত বিগত সময়ে সম্পর্কটা অতটা ভালো ছিল না। তো এই জো বাইডেন তো নির্বাচনের পূর্বেই বলে দিয়েছেন যে চীনের সাথে তাদের একটা সম্পর্ক ভালো করবে। তো আমি এখানে আশাবাদী জো বাইডেন যদি ক্ষমতায়, আমরা তো দেখতে পাচ্ছি ফলাফলের মাধ্যমে জো বাইডেন ক্ষমতা আসতেছে, তাহলে চীনের সাথে জো বাইডেন যদি একটা ভালো সম্পর্ক থাকে, সেখানে বাংলাদেশ চীন এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে মিয়ানমারের প্রতি একটা চাপ সৃষ্টি করে রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তন করতে পারবে, এটা আমি আশা করি। দেখা যাক আপনার আশা পূর্ণ হয় কিনা, সেটা ভবিষ্যতই বলতে পারবে। ধন্যবাদ মিস্টার রহমান আপনাকে। এবার আমি পরের কলারের কাছে যাচ্ছি। মমো সরকার মুন্সিগঞ্জ থেকে যোগ দেবেন। এখানে আমিও আগের ভাইয়ার মতো বলবো যে রোহিঙ্গা ইস্যুতে আমরা অবশ্যই এখানে আমেরিকার একটা হস্তক্ষেপ কামনা করব, যে এই রোহিঙ্গা ইস্যুতে যদি আমেরিকা চীনের সাথে কথা বলে, মায়ানমারের সাথে কথা বলে কোনো একটা বড় পদক্ষেপ নেয়। তাছাড়া আমাদের দেশের আমেরিকার কাছ থেকে আরো অনেকগুলো দাবি আছে। আমাদের গার্মেন্টস শিল্পের শুল্কমুক্ত প্রবেশাধিকার, তারপর অভিবাসন, শিক্ষা, এই দুই ব্যাপারেই সেখানে আমাদের দেশের প্রচুর মানুষ যায়। আমাদের রপ্তানি বৃদ্ধিতে সর্বোপরি সবচেয়ে আরো গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয় জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমরা একটি ক্ষতিগ্রস্ত দেশ। এক্ষেত্রে এই দুর্যোগ মোকাবেলায় আমেরিকার মতন একটি দেশ আমাদেরকে সহযোগিতা করবে এবং আমাদের জলবায়ু পরিবর্তনে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এক্ষেত্রে আমাদেরকে একটা সুবিধা দেয়া বা এই সমস্যা মোকাবেলা আমরা কিভাবে করতে পারি, সেক্ষেত্রে তারা আমাদেরকে সহযোগিতা করবে। এটা ধন্যবাদ। হ্যাঁ, সেটাই আপনি আশা করছেন মমো সরকার, বুঝতে পারছি আপনার কথা। এবারে আমি পরের কলারের কাছে যাচ্ছি। সাফিয়া জাহান, তিনি লালমনিরহাট থেকে যোগ দেবেন। খুব সংক্ষেপে বলবেন। হোয়াইট হাউসে ট্রাম্পই থাকবেন নাকি বাইডেন? এক্ষেত্রে বাংলাদেশের মানুষের যথেষ্ট আগ্রহ রয়েছে। এক্ষেত্রে যিনি থাকবেন না কেন, বাংলাদেশ তাকে ওয়েলকাম জানাবে। বাংলাদেশ অলওয়েজ সব দেশের সাথে গুড রিলেশন রাখছে। তাদের পররাষ্ট্রনীতির তেমন কোনো পরিবর্তন নেই বললেই চলে। বিগত বছরগুলো দেখেছি বুশ, ট্রাম্প, তখনও বাংলাদেশের সাথে রিলেশন গুড ছিল। অর্থনৈতিক বা বাণিজ্যিকভাবে বন্ডিং বেশ ভালোই। তাই যিনি আসুক না কেন, পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হবে না দেখছি না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে সাফিয়া জাহান আপনার মতামতের জন্য। এরই সাথে আমাদের হাতে ফোন ইনের জন্য নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। এখন শ্রোতাদের ফিরিয়ে নিচ্ছি লন্ডনে মিজানুর রহমান খানের কাছে। ধন্যবাদ আকবর। ঢাকা স্টুডিও থেকে ফোন ইন পরিচালনা করছিলেন আকবর হোসেন। অনুষ্ঠান শেষ করার আগে এখনকার সংবাদ শিরোনাম।
পেনসিলভেনিয়া রাজ্য থেকে আজই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের আরও কিছু ফলাফল আসতে পারে। এই রাজ্যে জয় পেলেই পরবর্তী প্রেসিডেন্ট হবেন জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন ফলাফলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ। আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা, সেখানে আমেরিকার নির্বাচন নিয়ে শুনবেন একটি আলোচনা শুনবেন আশা করে বিবিসির লন্ডন স্টুডিও থেকে। আমি মিজানুর রহমান খান আপাতত এখানেই বিদায় চাইছি। ভালো থাকবেন। There are no programs on